মানে চলচ্চিত্রের স্তম্ভ যদি বলো এখন অবশ্যই দি মেগাস্টার শাকিব খান, দ্য ওয়ান এন্ড অনলি কিং। বিকজ আজকে 3বার দেখলাম, আমি জাস্ট ওনাকে দেখছি আর দেখছি, আমি জাস্ট শাকিব ভাই এক্স্যাক্টলি আমার পিছে ছিল, এমনি হাসতেছে যে আমি ডায়লগ বলতেছি আগের থেকেই, কারণ আমার এত ভালো লেগেছে। আই ওয়াজ লাইক ও মাই গড, আপনাকে এত ভালো লাগতেছে, এমনি হাসতেছে বসে বসে। সো এটাও কিন্তু একটা শিক্ষণীয় ব্যাপার, ওনার কাছে শেখার অনেক কিছু আছে। থাকলে তুমি আশেপাশে, মনে আমার আবেগ আসে, প্রেমের লাগে বুকটা করে আ আ উ। আমি ভাবছি আমি কি করবো এই গানটা, কারণ আমার সাথে এই যে ও এগুলো আমি ভিডিও করলে কেমন লাগবে আমাকে। রাফির সাথে রাফি যখন শুটিং এ যাচ্ছে তখন হি ওয়াজ টকিং অ্যাবাউট লাইক আচ্ছা আমার এই গান লাগবে ওই গান লাগবে, মানে আপু আইটেম সং কিভাবে করবো, কার সাথে করবো, আকাশকে পাঠাচ্ছে হচ্ছে না কথাটা থামছে, আমার কাছে একটা গান করা আছে তুমি শুনবা। তো ওকে, তো গাড়িতে আমি গানটা ছাড়লাম, ও ছাড়ার সাথে সাথে জাস্ট এটা কি তুমি আমাকে এই গানটা আগে শোনালে না কেন, দেনো আকাশকে সাথে সাথে ফোন, আকাশ তুমি আমাকে এই গান কেন শোনালে না। আকাশ মিমি চক্রবর্তীর কথা স্পেশালি বলবো, আজকে বাসায় সবাই বলছিল যে শি ডিড এ ফ্যান্টাস্টিক জব। তারপর আমাদের নাবিলাও ভীষণ ভালো করেছে, চঞ্চল ভাইয়ের কথা তো বলা বাহুল্য, এবং স্পেশালি নান আদার দেন দি শাকিব খান। হয় না যে উনি 25 বছর ধরে একটা ফিল্ম ইন্ডাস্ট্রিতে ডেডিকেটেডলি উনি কাজ করে যাচ্ছেন, এবং আমি বারবার ভাবছিলাম যে রাফি ঈদের পর অনেক শোজ থাকবে, প্লিজ আমি একটু গাইতে চাই গানটা। তাতে খুবই বিরক্ত, আরে সিনেমার প্রয়োজনে আপু একটু ওয়েট করো, এটা একটু পরে যাবে। তাই ওয়াজ সো স্যাড যে কিন্তু রিসেন্ট টাইমে তুফান রিলিজের আগে তো আমরা চলচ্চিত্র সংশ্লিষ্ট বেশ কিছু মানুষদেরই এর বিরোধিতা করতে দেখলাম। তো এটা নিয়ে তুমি কি বলবে? তুমি কি যৌথ প্রযোজনার সিনেমার পক্ষে না বিপক্ষে? দেখো আমি সিনেমার পক্ষে, আমি একজন সাধারণ দর্শক হিসেবে যদি বলি, তুমি বাংলাদেশের মিউজিক ডিরেক্টরদের সঙ্গে কাজ করছো, ইন্ডিয়াতেও কাজ করেছো, ডিফারেন্স কিছু মনে হয়েছে? মানে আমরা যে প্রশ্নটা রাখতে চাইছি দিদি, হতে পারে একটু কন্ট্রোভার্সিয়াল। দেখো, দুষ্টু কোকিল গানটা যখন সোশ্যাল মিডিয়ায় এলো, তখন যেহেতু খান সাহেব 2-3 দিন তার বল থেকে গানটি শেয়ার করেননি, তাই একদল বলতে শুরু করলো যে যেহেতু গানটা তুমি গেয়েছো তাই নাকি উনি শেয়ার করলেন না, পাস্টের কিছু কথা টেনে। তো তুমি এটা নিয়ে কি বলবে? এবং পরবর্তী সময় আমরা তোমাদের একসঙ্গে ছবি দেখেছি সোশ্যাল মিডিয়ায়, তো এটা নিয়ে তোমার কি বক্তব্য থাকবে? দেখো একটা সোশ্যাল মিডিয়া, আচ্ছা, মডেলিং করতে করতে কিভাবে এটা ভাবলে যে তুমি একজন সঙ্গীত শিল্পী হবে? আমার এখনো মনে আছে চঞ্চল ভাই আমার সাথে অ্যাক্টিং করতো, একটা নাটক ছিল, তো চঞ্চল ভাই করছে, চঞ্চল ভাই তখন বলতো যে যেহেতু কখনো পাই নাই ওই ফিলিংটা ছিল না, হ্যাঁ যখন অ্যাওয়ার্ডটা আমার নাম ঘোষণা করলো, হ্যাঁ আমি খুব খুশি 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 স্টেজে উঠলাম, স্টেজে ওঠার পর যখন অ্যাওয়ার্ডটা হাতে দিল আই ওয়াজ বিট ইমোশনাল, আমি জাস্ট আমার স্মাইলি ফেসটা জাস্ট এমন হয়ে গেল। নমস্কার বন্ধুরা, আমি কৌশালী, চলে এলাম একটা নতুন পডকাস্ট ইন্টারভিউ এপিসোড নিয়ে। আজকে আমাদের সঙ্গে আমরা সৌভাগ্যবশত এমন একজন মানুষকে সঙ্গে পেয়েছি বাংলাদেশ সঙ্গীত জগতে যার অনস্বীকার্য অবদান, প্রচুর প্রচুর অ্যাওয়ার্ড যার ঝুলিতে। আপনারা বুঝেই গেছেন আজকে আমরা সঙ্গে কাকে পেয়েছি, দিলশাদ নাহার কণা। কণা দিদি, কেমন আছো তুমি? ফার্স্ট অফ অল বলো। খুব ভালো আছি, তোমার কথা শুনে খুব ভালো লাগছে। অনেক সময় হয় যে নিজেকে মানে খুব আনন্দ ফিল করলে বলা যায় না, আমার ভীষণ আনন্দ লাগছে। থ্যাংক ইউ সো মাচ দিদি, তুমি যে এত ব্যস্ততার মধ্যে আমাকে টাইম দিয়েছো, এবং আমি মানে জানতে পারলাম তুমি একটু আগেও ফ্যামিলি নিয়ে তুফান দেখতে গেছিলে। এটা আমার 3rd টাইম ছিল, আমি আমার ফ্যামিলি কেউ দেখেনি এখনো পর্যন্ত, তো টিকিট পাচ্ছিলাম না, বাংলাদেশে অনেক টিকিটের খুব খরা যাচ্ছে। আমরা 5 দিন আগে টিকিট কেটেছি, অ্যান্ড ফ্যামিলি প্রায় 12 জন আমরা দেখলাম আজকে আবার সবাই মিলে, কারণ বাবা মা দেখছিল না। ফল হচ্ছে মানে এমনিতেই সিনেমাটার অনেক হাইপ ছিল, শাকিব খানের এত বড় একটা ফিল্ম, বাংলাদেশের সবাই টকিং অ্যাবাউট দিস, এটা এমনিতেও দেখতো, তার মধ্যে আমার গানটা একটা বিশেষ সংযোগ, সবাই তো দেখবেই, ফ্যামিলির সবাই। আমরা তো ডেফিনেটলি দুষ্টু কোকিল নিয়ে আলোচনা করবোই। কিছুদিন আগে কলকাতায় আকাশদার একটি ইন্টারভিউ সেশন করবার সুযোগ পেয়েছিলাম, তো দাদা তোমার সম্পর্কে ভূয়সী প্রশংসা করেছেন। আমরা তো দুষ্টু কোকিল নিয়ে কথা বলবো, তার আগে একটুখানি বলো দিদি, তুফান দেখে তোমার অনুভূতি কি এবং তোমার ফ্যামিলি মেম্বারসদের অনুভূতি কি? তুমি তো দেখোনি, এখনো দেখেছো? কলকাতায় তো গেছে মনে হয়, 28 তারিখ রিলিজ হওয়ার কথা আই থিঙ্ক। কলকাতায় 5 জুলাই রিলিজ পাচ্ছে, 3 দিন পর। তো দেখে ফেললে আমার কথাগুলোর সাথে তুমি রিলেট করতে পারবে। এটা আসলে যারা কমার্শিয়াল সিনেমা ভালো লাগে, এটা টোটালি একটা কমার্শিয়াল সিনেমা। নাচ আছে, গান আছে, ফাইটিং আছে, অ্যাকশন আছে, সব মিলিয়ে মানে একটা আমি
শুটিং মানে সিনেমা দেখার আগে রাফিকে একবার জিজ্ঞেস করেছিলাম যে রাফি কেমন হয়েছে সিনেমা, তখন রাফি বলছে যে আপু আমি জানি না, তুমি জাস্ট আমি বলবো যে দর্শক 3 ঘন্টা বসে শুধু দেখবে সিনেমা, মানে কেউ উঠে যাবে না। তো এই যে কনফিডেন্সের সাথে রাফি যে কথাটা বলেছে এটা একদম অ্যাপ্রোপ্রিয়েট একটা ওয়ার্ড। লাইক যতক্ষণ আমি দেখেছি একটা সেকেন্ডের জন্য বোর লাগেনি কোথাও, একদম মনে হয়নি যে আমি কোথাও হারিয়ে গেছি, আচ্ছা রিলেট করতে পারছি না সামথিং। সব মিলিয়ে সিনেমাটার সবাই ভালো অভিনয় করেছে। প্রত্যেক ইচ এন্ড এভরি কাস্ট, লাইক একটা 1 মিনিটের শর্টেও যে নিয়ে এসেছেন সে আমাদের বাংলাদেশে অনেক গুণী গুণী অভিনেতারা ওখানে, কিন্তু ইভেন কলকাতারও গুণী অভিনেতারা শর্ট একটা সিনের জন্য বা 2টা সিনের জন্য এসছে, মানে অনেক মুখ্য ভূমিকায় ছিলেন তারা। মিমি চক্রবর্তীর কথা স্পেশালি বলবো, আজকে বাসায় সবাই বলছিল যে she did a fantastic job। তারপর আমাদের নাবিলাও ভীষণ ভালো করেছে, চঞ্চল ভাইয়ের কথা তো বলা বাহুল্য, এবং স্পেশালি নান আদার দেন দি শাকিব খান। মানে হয় না যে উনি 25 বছর ধরে একটা ফিল্ম ইন্ডাস্ট্রিতে ডেডিকেটেডলি উনি কাজ করে যাচ্ছেন, এবং এই সিনেমাটা দেখলে মানে মানুষ বুঝবে যে একটা জায়গায় লেগে থাকলে 25 বছরের যে অভিজ্ঞতা, তার ডায়লগ ডেলিভারি, তার হাঁটার স্টাইল, তার এভরিথিং, মানে উনি পুরোটা দিয়ে দিয়েছে একটা সিনেমার জন্য। অ্যান্ড স্পেশালি রায়হান রাফি, সব মিলিয়ে মানে সিনেমাটা মারাত্মক। দুষ্টু কোকিল গান তো ইতিমধ্যে চার্ট বাস্টার হয়ে গেছে, মানে শুধু বাংলাদেশে আর সীমাবদ্ধ নেই গানটা। আমার বন্ধু বান্ধবরা পর্যন্ত আমাকে কল করে বলেছে যে ভাই আমি রিলস বানাচ্ছি এই গানটাতে, তুই কি বানাবি? মানে আমি বলেছি তোরা বানা ভাই, আমি তোদের মতো এত সুন্দর বানাতে পারবো না। মানে এতটা পপুলারিটি পেয়েছে এই গানটা। তো এই গান বাবার আমি তখন তোমাকে চিনতাম না, তোমার কাভার আমি দেখলাম যে যেদিন রিলিজ হয়েছে সেদিন অথবা তার পরের দিন আমি দেখলাম যে তুমি গানটা কাভার করে ফেলেছো। খুব ভালো লাগলো, আমি সাথে সাথেই কাকে পাঠালাম যে দেখো কাভার স্টার্ট হয়ে গেছে, তখন আমি জানতাম না যে এটা তুমি। থ্যাংক ইউ সো মাচ দিদি, থ্যাংক ইউ। যে আমাকে একজন পাঠালো কলকাতার মেট্রো স্টেশনে তুফানের ট্রেলার যাচ্ছে এন্ড ওখানে দুষ্টু কোকিল বাজছে, মানে অ্যামেজিং, ফিল অ্যামেজিং, মানে খুব ভালো লাগছে। দুষ্টু কোকিল গানটা পাবলিক যখন শুনে ফেললো তাদের রিয়াকশন, এটাকে কিভাবে উপভোগ করছো দিদি, একটু শেয়ার করো। আমি তো আসলে রিলিজের আগে মানে ওদের যে কি বলে এটা ফিল্মের মানে টিমের যে স্ট্র্যাটেজি ছিল সেটাতে ছিল যে যেহেতু দুষ্টু কোকিল গানে শাকিব খানের যে কি বলে ওটা ক্যারেক্টারটা ওটা রিভিল হয়ে যাবে, যেহেতু গানের মাঝখানে একটা মার্ডার আছে। তো রাফি আমি বারবার ভাবছিলাম যে রাফি ঈদের পর অনেক শোজ থাকবে, প্লিজ আমি একটু গাইতে চাই গানটা। রাফি খুবই বিরক্ত, আরে সিনেমার প্রয়োজনে আপু একটু ওয়েট করো, এটা একটু পরে যাবে। আই ওয়াজ সো স্যাড যে কেন আগে ছাড়লো না, লাইক সিনেমার আগে যদি ছাড়ি তাহলে সিনেমা দেখার সময় সবাই দেখতো, আর ঈদের পর আমাদের যেটা হয় যে অনেক শোজ থাকে, স্টেজ শো, তো তখন আমি গাইতে পারতাম। আই ওয়াজ রিয়েলি স্যাড। তো যেদিন ট্রেলার লঞ্চ হলো ঈদের 2 দিন আগে, তার আগের দিন আপনি আমাকে বলছে আপু কালকে তোমার জন্য সারপ্রাইজ আছে, আমি বলছি কি বল দেখো। তো তারপর ট্রেলার যখন আসলো, ট্রেলারে আই থিঙ্ক 11 সেকেন্ড ছিল দুষ্টু কোকিলটা, 11 অথবা 12 সেকেন্ড। তো ওইখানে গানটা এত সুন্দর করে ট্রেলারের মধ্যে রিপ্লেস করো দুষ্টু কোকিল কু বলে তারপর শুরু করে, তারপর আবার আমাদের সুপারস্টার শাকিব খানের একটা ডায়লগও ছিল এখানে। তো আমি দেখলাম ওকে ফাইন, আই ওয়াজ হ্যাপি যে গান আসছে, একটুখানি হলেও আসছে। মানে জাস্ট মনে হয় রাতারাতি একটা ব্যাপার, ট্রেলারের একটা অতটুকু সেকেন্ড মানে 12 সেকেন্ডের একটা ভার্সন রাতারাতি হিট হয়ে গেল। আমি জাস্ট একদিনের মধ্যে রিলস, টিকটক, তোমাদের দেশে তো টিকটক নাই, আমাদের দেশে টিকটকে তুমি মানে ঢোকাই যাচ্ছে না। সো ওই যে ট্রেলার থেকে আমার গান হিট, অ্যান্ড পরের 2 দিন পর তো হলের থেকে সবাই ভিডিও করে আমাদের টিকটকে ছেড়ে দিচ্ছে, ওখানে সবাই ওটা দিয়ে টিকটক স্টার্ট করে দিয়েছে। অ্যান্ড মেবি গানটা আর একটু পরে ছাড়তো, আই থিঙ্ক যেহেতু সবাই হল থেকে ছেড়ে দিচ্ছে সেজন্য আগেই ছেড়ে দিচ্ছে। সো এটা আমার জন্য আসলে আমার আলহামদুলিল্লাহ আমার আরো অনেক গান পপুলার আছে, যে গানগুলো ইভেন আমাদের শাকিব খানেরই একটা অনেক হিট গান আছে, দিল 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 একটা গান ভীষণ পপুলার বাংলাদেশে এবং কলকাতাতেও ইনফ্যাক্ট। বাট এই জিনিসটা হচ্ছে সবচেয়ে ফাস্টেস্ট, একদম দ্রুত, সবচেয়ে রাতারাতি যে ব্যাপারটা সেটা বুম এই গানে। মানে দুষ্টু কোকিল গানটা আমরা বলতে পারি ওয়ার্ল্ড ওয়াইড হিট করে গেছে, সারা বিশ্বের লোক দেখছে, রিল করছে। একটু আগে কানাডা থেকে ফোন করলো একজন, চিনি না আমি,
জাস্ট ফোন করে বললো থ্যাংকস ফর দিস সং। অনেকদিন পরে আমাদের একটা হ্যাপি গান হলো, আমরা আমাদের একটা ফ্যামিলি গেট টুগেদার হচ্ছে আজকে, তো যেহেতু সানডে ওখানে স্টার্ট হয়েছে, তো সকাল থেকে আমরা 8 বার বাজাই, আমরা নাচলাম সবাই মিলে। এই দুষ্টু কোকিল গানটার সঙ্গে তোমার সংযুক্ত হওয়াটা যদি একটু বলো। যদিও আকাশদা বলেছিলেন যে এই গানটা আগে তোমার কাছে এসেছিল, তারপরে তুমি আকাশদাকে বলো তোমাদের সঙ্গে কথোপকথন হয়, তোমার কাছ থেকে একটু শুনতে চাই দিদি। আচ্ছা, এই গানটা বেসিক্যালি আকাশের সাথে তো আমার এর আগে অনেকগুলো গানের কাজ হয়েছে, and আমাদের এমনিতে কাজ না হলেও কথা হয় মাঝে মাঝে, বিকজ আমার সাথে আকাশের ফার্স্ট কাজ হচ্ছে রেশমি চুড়ি, উইচ ইজ আ বিগ হিট। সো মিউজিক ভিডিও থেকে শুরু করে, তো ওখান থেকে আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা, অ্যান্ড দেন কিছু ফিল্মের কাজ সেগুলো আকাশই কল দিয়েছে, যেমন ধরো ওডি যে একটা ঝাঁকানাকা গান বাজা, হেলা দুইলা নাচ, এরপরে অন্যদের প্রোডাকশনে আমার আর আকাশে তোমার ইচ্ছেগুলো একটা গান আছে, তুই 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 আমার মন একটা গান আছে, এর বাইরে আমার অনেকগুলো কাজ আছে। তো আকাশ সবসময় বলে কি তোমার সাথে আমার খুব রাশিতে মেলে, আমার সাথে তোমার সাথে খুব গান বলে ওঠার একটা হয়, এটা আমি দেখেছি। তো ওরকম থেকে আমার অনেকদিন থেকে আমার মনে হচ্ছিল যে আমার খুবই একটা, যেহেতু আমি স্টেজ প্রোগ্রাম করি, আমার এরকম একটা গান দরকার। তো আমি আকাশকে বললাম, আকাশ আর একটা কিছু দাও, আমার এখন টাইম হয়েছে, আমার একটা গান লাগবে এখন। দেন আকাশ আমাকে আই থিঙ্ক 9-10 মাস আগে, অলমোস্ট ইয়ার আগো, ও আমাকে জাস্ট একটা ডেমো পাঠালো একবারে। আমি জাস্ট একবার শুনছি, ওকে ফাইন। Then I was thinking, তুই 1-2 মাস আমি একটু ওয়েট করলাম, I was busy with some other stuff and then মানে আমি করবো, আকাশকে বললাম আমি করবো। তারপর আকাশ আবার নক করলো, কোন তুমি কি গানটা করছো? কারণ একটা কোম্পানি একটা সিনেমাতে আমি গানটা দেওয়ার কথা, তার আমাকে অ্যাডভান্স করেছে, তো তুমি যদি করো দেন আমি ওটা ফেরত দিব। দেন আমি আকাশকে একটা অ্যাডভান্স মানি পাঠিয়ে ওটাকে লক করলাম গানটা। তারপর I was busy with another stuff and all। আমি ভাবছি আমি কি করবো এই গানটা, কারণ আমার সাথে এই যে ও এগুলো আমি ভিডিও করলে কেমন লাগবে আমাকে। দেন আমার কিছু হিরোইন ফ্রেন্ডরা আছে যাদের সাথে কথা বললাম, সবাই না আসলে ওই একটুখানি ডেমো যেটা আমি গেছি ওইটাই শুনে শুনে সবাই বলছে হ্যাঁ ইটস গোনা বি আ বিগ হিট, তুমি গাও, তুমি পারফর্ম করো। অ্যান্ড দেন আই ওয়াজ থিঙ্কিং দেন রাফির সাথে রাফি যখন শুটিংয়ে যাচ্ছে তখন হি ওয়াজ টকিং অ্যাবাউট লাইক আচ্ছা আমার এই গান লাগবে ওই গান লাগবে, বাট বিকজ আমরা জাস্ট এমনি আড্ডায় বসে, তো রাফি বলছিল যে আমার একটা আইটেম সং লাগবে। আপু আইটেম সং কিভাবে করবো, কার সাথে করবো, আকাশকে পাঠাচ্ছে হচ্ছে না কথাটা থামছে, আমার কাছে একটা গান করা আছে তুমি শুনবা? তো ওকে, তো গাড়িতে আমি গানটা ছাড়লাম, ওই ছাড়ার সাথে সাথে জাস্ট এটা কি তুমি আমাকে এই গানটা আগে শোনাও নাই কেন? আমার তুমি তো আমাকে বলো নাই। দেন আকাশকে সাথে সাথে ফোন, আকাশ তুমি আমাকে এই গান কেন শোনালে না? আকাশ বলে এটা তো কনার গান, আমি কেন শোনাবো, ও তো অলরেডি বুক করে ফেলছে, বলছে এটা আমার লাগবে। দেন রাফি ওখান থেকে গানটা নিয়ে নিল আমার কাছ থেকে, এন্ড দেন শুটিং, এন্ড দেন আমরা জানতাম আসলে গানটা যেহেতু বুক লাইনটা সবাই এত পছন্দ করছে, মেবি এটা একটা ভালো জায়গায় যাবে, বাট এরকম ব্লাস্ট হবে এটা আসলে অনেক গুড লাক বলবো, আলহামদুলিল্লাহ। দুষ্টু কোকিল নিয়ে আমরা কথা বলছি দিদি, তোমার কণ্ঠে যদি একটু শুনতে পেতাম খুব ভালো লাগতো। আমি অবশ্যই গাইবো, কিন্তু বুঝতে পারছি আমার একটু নাকে সাউন্ড করছে। হ্যাঁ একটু শুন। চোখে চোখে কথা বলো, মুখে কিছুই বলো না, ভালোবাসার নামে কেন করো শুধুই ছলো না, থাকলে তুমি আশেপাশে মনে আমার আবেগ আসে, প্রেমের লাগে বুকটা করে আ আ উ, দুষ্টু কোকিল ডাকে রে কুকু 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 কুকু, মনে বাঁশি বাজে রে কুকু 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 কুকু। অসাধারণ দিদি, অসাধারণ, থ্যাংক ইউ সো মাচ। তুমি গলার প্রবলেম থাকা সত্ত্বেও যে গানটা শোনালে এই জন্য তোমাকে অনেক ধন্যবাদ। উইকিপিডিয়া থেকে তোমার সম্পর্কে একটু পড়াশোনা করে জানতে পারলাম যে তুমি মডেলিংও করতে প্রথম দিকে, অনেক আগে, অনেক অনেক আগে। আচ্ছা, মডেলিং করতে করতে কিভাবে এটা ভাবলে যে তুমি একজন সঙ্গীত শিল্পী হবে, এই বিষয়টা কবে ডিসাইড করবে? নো উইকিপিডিয়াতে তো অনেক কিছু ভুল ভালো আছে, অনেক কিছু আমার জন্মশালী ভুল দেওয়া আছে ওখানে। সো আমি আসলে বেসিক্যালি ছোট থেকে আমি গানে শিখতাম, মানে অনেক ছোট থেকে গান শিখতাম, এবং আমাকে ছোটবেলায় কেউ জিজ্ঞেস করলে বলতো তুমি কি হবা বড় হয়ে? তো আমি রুনা লাইলা হব বড় হয়ে, কারণ আমি গান ছাড়া আর কিছুই শিখতাম না, এবং আমি রুনা ম্যানকে দেখে দেখেই রুনার মতো হওয়ার চেষ্টা করতাম, ওনার মতো চুল কাটতাম, আংটি পরতাম, যেটার অভ্যাস এখনো রয়ে গেছে। সো ওনাকে ফলো করতাম আর কি। আর
একদম আমি বলি যে আমার গান আমার থেকে 4 বছরের ছোট। So, আমার যখন 4 year old তখন থেকে আমি আমি আর কিছু হতেই চাই নাই কখনো, আমি সিঙ্গারই হতে চাইছি। সে ইনফিক্স ছিল। তো যেটা হয় যে যখন আমি টিনেজ এইজে যাচ্ছি, গান করছি বা মাত্র কলেজ পাশ করে আমি ইউনিভার্সিটিতে ঢুকবো, এই টাইমটা যেটা হয় যে একটা সবকিছু করার একটা টেন্ডেন্সি থাকে, যেহেতু আমি গান গাইতে পারি। সো একটু ছোটবেলায় নাচও শিখতাম, ছোটবেলা থেকে একটু একটু অভিনয় করতাম, ছোটবেলায় বেশ কয়েকটা নাটকে অভিনয় করেছি। তো ওই নেটটা থাকে আর কি। তো ছোটখাটো টুকটাক একটু মডেলিং এর অফার, কেউ একটু অ্যাঙ্কারিং করতে বলছে, অ্যাঙ্কারিং করে দেখছি। যেটা হয় যে ইয়াং এজে একদম স্টার হওয়ার একটা ভূত মাথার মধ্যে, যে আমাকে আই ওয়ান্ট টু বি আ স্টার। তো তখন করেছি, বেশ অনেকগুলো নাটক করেছি। আমার যখন ফার্স্ট অ্যালবাম আসে জ্যামিতিক ভালোবাসা, it was 2006, আর ওই টাইমটাতে যেটা হচ্ছিল, আমি একটা দুটো নাটক করতে করতে কি হয়ে যেন নাটকের সাথে অনেক ইনভলভ হয়ে গেছিলাম, বেশ অনেকগুলো নাটক করছি। আপনারা হচ্ছে যে I have started my jingle career in 2000 I think. 2000 থেকে আমি খুব জিঙ্গলস করতাম, মানে টিভিতে জিঙ্গল গুলো হতো, রাফ জিঙ্গল গাইতাম, স্টুডিও ওয়ার্ক অনেক করতাম। তো দেখা যেত যে যখন আমি শুটিং করছি কোন একটা একটা দৌড়ে কোথাও, তো হ্যাঁ অমুক একটা জিঙ্গল, তুমি আসতে পারবা? একদিন, 2 দিন, 3 দিন আমি গান করছি। হঠাৎ একদিন আমার মনে হয়েছে, what am I doing? This is not my place, because I am missing my recording session. না, আমার তখন মনে হচ্ছে যে এইটা তো আমার কাজ না, আমার তো রেকর্ডিংটা আমার মাথায় ঘুরছে, আমার খারাপ হয়ে যাচ্ছে যে কেন আমি রেকর্ডিংটা মিস করছি। আমি জাস্ট একদিনের নোটিসে আমি বলছি যে আমি একটা অ্যাক্টিং করবো না। সো আমার যেটা হয়েছে, আমার কাছে মনে হয় যে এখন যারা অনেক কি বলবো, অনেক স্মার্ট, দে ক্যান হ্যান্ডেল এভরিথিং, তারপরে একটা পিওর প্যাশনের জায়গা থাকে, যেটা ছিল হচ্ছে গান। তো তখন আমি আবার প্যাশনেটলি, আমি যদি অভিনয়টা ওই টাইমে বা অন্যান্য যেগুলো ইচ্ছে হচ্ছিল সেগুলো না করতাম, আমার হয়তো মনে হতো যে আমার মনে হয় ওইটাতে ভালো করতে পারতাম, আমার ওই করলেই ভালো হতো। তাহলে করার পরে আমি জাস্ট খুঁজে পেয়েছি যে না, দিস ইজ মাই প্লেস। আমার এখনো মনে আছে চঞ্চল ভাই আমার সাথে অ্যাক্টিং করতো, একটা নাটক ছিল, তো চঞ্চল এক করছে, চঞ্চল ভাই তখন বলতো যে, এখনো চঞ্চল ভাই হাসে মাঝে মাঝে, তো মনে আছে চঞ্চল ভাই, এই তুই এখানে কি করস, তুই গান গা, তুই এত সুন্দর গান গাস, গান শিল্পী, ওর নাটক অনেক কষ্ট, তুই নাটক করিস সাথে গান কর। আমার কোয়ার্টিস্টাই বলতো, চঞ্চল ভাই ইজ এ ভেরি ওল্ড ফ্রেন্ড। তো সেই দিন আমরা তুফান দেখছিলাম, তখন উনি মনে করাই দিল যে তোর মনে আছে আমি এটা বলছিলাম। তো ওভাবেই করা আসলে। আচ্ছা দিদি, পরবর্তী প্রশ্ন তোমার কাছে যেটা রাখতে চাই, মেরিল প্রথম আলো পুরস্কার তোমার 2017 সালে বসগিরি সিনেমার দিল দিল গান পেয়ে দিয়ে, উইকিপিডিয়া থেকে এটাও যদিও জানতে পেরেছি। তো তোমার প্রথম দিনের ফিলিংস, অ্যাওয়ার্ড পাওয়ার অনুভূতি, এই পুরো বিষয়টা একটু যদি শেয়ার করো আমাদের সঙ্গে। মেরিল প্রথম আলোটা আসলে আমাদের বাংলাদেশে খুবই প্রথম সারির একটা অ্যাওয়ার্ড আমরা বলবো। আমাদের সবচেয়ে বড় অ্যাওয়ার্ড বলি যাচ্ছে ন্যাশনাল অ্যাওয়ার্ড, জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এক্স্যাক্টলি। তো মেরিল প্রথম আলোটা অনেক বছর ধরে এটার ট্রেডিশনটা ধরে রেখেছে, প্রতি বছর সবাই কাজ করে যে মেরিলে নমিনেশন আসলে ভালো, তো ওভাবে আর কি রিমার্কেবল একটা, ওইভাবে আমরা মেরিল প্রথম আলোটা ইটস এ ভেরি স্পেশাল অ্যাওয়ার্ড। সো অনেক আগে থেকে যখনই গান করতাম মেরিলে নমিনেশন পেতাম অনেক, আমি 8 বার নমিনেশন পেয়ে 8 বারের মাথায় আমি অ্যাওয়ার্ড পেয়েছি, টানা 8 বার আমি পাই নাই। সো এই প্রত্যেক বছর মনে তো রেড কার্পেটে এই ড্রেসটা পরে যাবো, অ্যাওয়ার্ড নেওয়ার পরে এটা বলবো ওটা বলবো, বেশ কয়েকবার আমার এক্সপেকটেশন ছিল যে আমি পাবো। দেন যে দিল দিল যখন হলো, ওইবার কেন জানি আমার মনে হচ্ছিল যে মনে হয় পেতে পারি, বাট যেহেতু কখনো পাই নাই ওই ফিলিংটা ছিল না। হ্যাঁ, যখন অ্যাওয়ার্ডটা আমার নাম ঘোষণা করলো, হ্যাঁ আমি খুব খুশি স্টেজে উঠলাম। স্টেজে ওঠার পর যখন অ্যাওয়ার্ডটা হাতে দিল, আই ওয়াজ বিট ইমোশনাল। আমি জাস্ট আমার স্মাইলি ফেসটা জাস্ট এমন হয়ে গেল, কারণ আমার অ্যাকচুয়ালি আসলে এটা আমার হাতে আসছে, বিকজ ইট ওয়াজ সো কি বলে আকাঙ্ক্ষিত একটা পুরস্কার ছিল। অ্যান্ড দেন তারপরের বছর আর পেলাম না, তারপরের বছর আবার ওহে শ্যামের জন্য পেলাম, তারপরের বছর কোভিড, তারপরের বছর পেলাম আবার 2019-এ তুই কি আমার হবির জন্য। সো পরপর 3 বার পেয়েছি। 2019-এ আমি তুই কি আমার হবির জন্য আমি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি। চয়নিকাদির ডিরেকশন ছিল বিশ্ব সুন্দরী সিনেমাটা। একদমই। আমি উইকিপিডিয়া থেকেই যতটুকু পড়াশোনা করতে পেরেছি দিদি, অতটুকুই করতে পেরেছি। আর বাকিটা তোমার কাছ থেকেই জানতে চাইছি, কেননা এত কিছু এক্সপিরিয়েন্স
লাইফের, এগুলো শুনতেও ভালো লাগে, জানতেও ভালো লাগে। এখান থেকে যদি আমরা চলে আসি দিদি, এক্স্যাক্টলি বাংলাদেশ চলচ্চিত্র জগতে এখন যে সিনারিওটা আমরা দেখতে পাচ্ছি, মানে গুটি কয়েক ডিরেক্টরস আছেন যাদের প্রজেক্ট ভীষণ ভাবে ওয়ার্ক করছে, তাদের মধ্যে রায়হান রাফি ভাইয়া অন্যতম। এবং মেগা শাকিব খান, তিনি যখন সিনেমা নিয়ে আসছেন বক্স অফিসে ভীষণ ভাবে ওয়ার্ক করছে, কিন্তু তার বাদে আমরা ঈদে যে সিনেমাগুলো রিলিজ হতে দেখছি সেগুলো খুব যে বিজনেস করতে পারছে তা কিন্তু নয়। তো তুমি একজন আর্টিস্ট হিসেবে তুমি কি বলবে, এই যে সিনারিওটা হয়ে আছে এটা নিয়ে তোমার বক্তব্য কি? ঠিক তা না, সিনেমার অবস্থা কিন্তু বাংলাদেশে, আমি যদি গত 5 বছর বা আমি যদি যেমন জাজ যখন সিনেমাগুলো শুরু করেছিল, লাইক ধরো নবাব, শিকারী, অথবা রায়হান রাফির ফার্স্ট মুভি পোড়াবন 2, তখন থেকে কিন্তু একটা ভালো একটা, লাইক আমি যদি বলি বাংলাদেশের সিনেমার ইয়েটা এইভাবে যাচ্ছে কিন্তু এখন। ওখান থেকে স্টার্ট হয়ে গেছে, তার আগে আরেকটু অন্যরকম ছিল। তো তখন থেকে কিন্তু ওই যে আমি যদি বলি যে সবাই মিলে হলে যাওয়ার, মানে সব স্তরের মানুষরা হলে যাওয়ার একটা অভ্যাস, বিশেষ করে পরাণ থেকে স্টার্ট হলো। পরাণ যখন হলো সবাই দলে বলে সবাই মিলে সিনেমা দেখতে যাচ্ছে, অ্যান্ড দেন তারপরে আরো কয়েকটা সিনেমা আসলো। গত 2 বছরে তো বেশ শাকিব খানের সিনেমা এসেছে, এবং তার বাইরে একটা প্রহেলিকার কথা বললে সেটাও কিন্তু ভালো বিজনেস করেছে, সুরঙ্গ ভালো বিজনেস করেছে। গত কোরবানি ঈদটা ছিল জমজমাট, প্রিয়তমা, সুরঙ্গ এবং প্রহেলিকা সব মিলিয়ে ছিল। সো আই থিঙ্ক এই যে এখন তুমি বলছো, তুমি কম্পেয়ার করছো বিকজ অফ তুফান। সো তুফান তো এখন আসলো, তার এক পর্যন্ত কিন্তু ভালোই যাচ্ছিল, আমাদের মনে আশাটা ছিল এই যে আজকে যে জায়গাটায় আমরা যে তুফানটা যেখানে পেলাম, সেটা কিন্তু আমরা কয়েক বছর ধরে আমরা ওয়েট করছিলাম যে আই থিঙ্ক এরকম হবে। সো ওই ধারাবাহিকতাটা চলছিল এই জায়গায় আসার জন্য। সো আমরা আজকে এখন এই জায়গায় এসেছি। মেবি এখন তুমি যেটা বলছো যে মানে এই তুফান হিট হলো, তার বাইরে হচ্ছে না, আই থিঙ্ক এখন থেকে হবে, আমরা তো আশা করতেই পারি। নিশ্চয়ই। আসলে আমি মানে জবে থেকে বাংলাদেশের প্রজেক্ট নিয়ে কাজ করা শুরু করেছি, আমি দেখলাম যে অডিয়েন্সের একটা দিকের বক্তব্য যে বাংলাদেশের সিনেমা জগতের স্তম্ভ যদি কেউ হন তিনি মেগাস্টার শাকিব খান। মানে এখন যারা মানে কাজ করছেন, যেমন আরিফিন শুভ, সিয়াম আহমেদ, তারা তাদের জায়গায় কাজ করছেন, কিন্তু তোমার কি মনে হয় যে মেগাস্টার শাকিব খানের যে পরিধিটা, তিনি এখন যে বিস্তার লাভটা করছেন, এই জায়গাটাতে কি কেউ পৌঁছতে পারবেন? দেখো, এখন অবশ্যই তুমি যেটা বললে যে মানে চলচ্চিত্রের স্তম্ভ যদি বলো, এখন অবশ্যই দি মেগাস্টার শাকিব খান, দ্য ওয়ান এন্ড অনলি। কিন্তু বিকজ তুফানটা দেখলে তুমি আরো বলবে, আরো কিছু সংযোজন করবে, কারণ আমি জাস্ট আজকে 3 বার দেখলাম, আমি জাস্ট ওনাকে দেখছি, আমি জাস্ট মুখস্থ। সেদিন আমরা স্পেশাল স্ক্রিনিং এ ছিলাম, শাকিব ভাই এক্স্যাক্টলি আমার পিছে ছিল, আর উনি হাসতেছে যে আমি ডায়লগ বলতেছি আগে থেকেই, কারণ আমার এত ভালো লেগেছে। আই ওয়াজ লাইক ও মাই গড, আপনাকে এত ভালো লাগতেছে, উনি হাসতেছে বসে বসে। সো যেটা তুমি বলছো, অবশ্যই উনি, আমি তোমাকে প্রথমেই যেটা বললাম যে ওনার 25 বছরের একটা এক্সপিরিয়েন্স, উনি একটা স্ক্রিপ্ট বলে উনি বলতে পারে, উনি ক্যারেক্টারাইজেশন করতে পারেন, উনি সব বুঝে। উনি ধরো লাইট ক্যামেরা, ওনার এত বছরের এক্সপিরিয়েন্স, উনি লাইট ক্যামেরা সবকিছু ওনার কথা শুনে। আর তুমি অন্যদের যাদের নাম বললে, আই এম শিওর এবার তুমি দেখেছো কিনা এই ছবিটা, যে আমাদের স্পেশাল স্ক্রিনিং এ আরফিন শুভ কিন্তু শাকিব ভাইকে যে সালাম করেছে, বিকজ অফকোর্স ওনার যে অভিজ্ঞতা, ওনার যে অভিনয় স্কিল, উনি যেভাবে, ও বাকিরা কিন্তু, উনি কিন্তু কখনো কোনো ছোট পর্দায় কোনো কাজ করেনি, কোনো কি বলবো, উনি অ্যাডও করেছে খুব বেছে, হয়তো অনেক বিগ বাজেটের কোনো অ্যাড সেটা করেছে, উনি সিনেমার বাইরে কিছুই করে নাই, কারণ উনি সিনেমা ছাড়া আর কিছু ভাবেনি নাই। সো এটাও কিন্তু একটা শিক্ষণীয় ব্যাপার, ওনার কাছে শেখার অনেক কিছু আছে। সিয়াম বলো কিংবা আরিফিন শুভ বলো, তাদের ক্যারিয়ার তো আমি বলবো যে শাকিব খানের সাথে যদি তুলনা করো তাহলে মাত্র স্টার্ট হচ্ছে। সো অবশ্যই তারাও আমরা যেরকম আশা করতে পারি যে একটা সময় যে তারাও হবে, কেন হবে না। আর যেখানে শাকিব খানের এই অভিজ্ঞতা অথবা তার উদাহরণগুলো আছে, সেগুলো ফলো করলে আই থিঙ্ক হবে। যেমন ধরো আমরা এখন যারা তুফান দেখছি নতুন করে, তারা ভাবছি শাকিব খান অনেক ভালো অভিনয় করেছে, কিন্তু তুমি যদি বিগত দিনগুলোতে দেখো, তার অনেক আগের সিনেমাও যদি দেখো, উনি কিন্তু কনস্ট্যান্টলি একজন ভালো অভিনেতাই ছিলেন সবসময়। হয়তোবা সব স্তরের মানুষদেরকে একটা অভিনয় শিল্পী, একজন সুপারস্টার উনি একা ট্রাই করলে তো হবে না,
পুরো সিনেমাটা পুরো টিমটাকেও ওইভাবে হাইপটা ক্রিয়েট করতে হবে। উনি কিন্তু ওনার জায়গায় 100% দিয়েছে। আমি এখন মাঝে মাঝে ওনার কিছু বিগত দিনের কাজ দেখলাম, উনি অলওয়েজ ভালো অভিনয় করেছেন, অসম্ভব ভালো অভিনেতা। ওনার বডি স্ট্রাকচার, ওনার কথা বলার ডেলিভারি, উচ্চারণ, এক্সপ্রেশন, কিছু কিছু ইমোশনাল সিনে কান্না করে দিলাম আমি দেখে, কয়েকটা মুভি স্ক্রিপিং দেখে। সো কাজেও তো লাগাতে হবে। তো সব মিলে তুফান এত হিট হওয়ার পিছনে একমাত্র রায়হান রাফিও কিছু করতে পারতো না যদি শাকিব খান তার এই অভিনয় কিংবা তার এই মানে কি বলবো এটাকে, তার চার্মটা না দেখাতে পারতো, কিংবা শাকিব খান ও রায়হান রাফি যে ডিরেকশন সেটা যদি না পেতো, হয়তো সব মিলিয়ে হতো না। আর অবশ্যই প্রযোজক সংস্থা যারা ছিলেন, আলফাই, চরকি এবং SBF, সব মিলিয়ে হয়তো কমফোর্ট জোনটা এভাবে ক্রিয়েট করে দিয়েছে। ওকে, হোয়াট এভার হ্যাপেন আমরা করি, ওনারা তো আছেই পিছনে। তো ব্যাপারটা আসলে চারিদিক থেকে হতে হয়। আর যখন এটা রূপালী পর্দা, লাইক সিলভার স্ক্রিন, বড় পর্দা, তখন মানুষ কিন্তু এক্সপেকটেশন অনেক বড় নিয়ে বসে থাকে। তো সব মিলেই বড় করতে হবে। একজন বড় সুপারস্টারের পক্ষে একা পসিবল না সব মিলিয়ে। এই যে তুমি এক্ষুনি যৌথ প্রযোজনার কথা বললে, এটা বেসিক্যালি আমরা নবাব শিকারী ওই সময়টা থেকে শুরু হতে দেখেছিলাম। দেখো, যৌথ প্রযোজনা মানেই আমরা জানি সিনেমার বাজেট বেশি হবে, আর বাজেট বেশি হলেই সেই সিনেমাটা সিনেমার মতো হবে। কিন্তু রিসেন্ট টাইমে তুফান রিলিজের আগে তো আমরা চলচ্চিত্র সংশ্লিষ্ট বেশ কিছু মানুষদেরই এর বিরোধিতা করতে দেখলাম। তো এটা নিয়ে তুমি কি বলবে? তুমি কি যৌথ প্রযোজনার সিনেমার পক্ষে না বিপক্ষে? দেখো, আমি সিনেমার পক্ষে। আমি একজন সাধারণ দর্শক হিসেবে যদি বলি, আমি যাব, সিনেমা দেখবো, হলে বসবো, আনন্দ করব। এখন সেটা ভালো স্বার্থে আমার কাছে মনে হয় যৌথ প্রযোজনার সিনেমা এর আগেও হয়েছে, কিন্তু অনেক আগেও হয়েছে। যেটা হয় যে এই নীতিমালা আছে, কিছু নীতিমালাগুলো মেনটেন করে যখন সিনেমা বানানো হবে, তাহলে এখানে দোষের তো কিছু নাই। কারণ কালচারটা একই, কালচারটা লেনদেন হচ্ছে, অভিনয় শিল্পীরা এখানে কাজ করছে, এখানের অভিনয় শিল্পীরা ওখানে কাজ করছে, ওখানের ক্রুরা এখানে কাজ করছে, সব মিলিয়ে যদি কাজটা হয়, আমার কাছে মনে হয় যে আমাদের কিছু নীতিমালা আছে, যেই নীতিমালাগুলো আমাদেরকে মেনটেন করতে হয়, সেটা কলকাতার ক্ষেত্রেও বাংলাদেশের ক্ষেত্রেও। সেই নীতিমালাগুলো যদি প্রপার ওয়েতে ইউজ করা হয়, তাহলে তো এখানে দোষের কিছু দেখি না আমি। বাংলাদেশ এবং ইন্ডিয়া নিয়ে কথা বলছি বলে আমি তোমার কাছ থেকে এক্সপিরিয়েন্স জানতে চাই। তুমি এর আগে ইন্ডিয়ায় কাজ করেছো এবং সারভিদার সঙ্গে কাজ করেছো। সারভিদা আমাদের ভীষণ ক্লোজ হন, খুব ভালোবাসেন আমাদেরকে। আশিকি ছবিতে কাজ করেছো। তো তুমি বাংলাদেশের মিউজিক ডিরেক্টরদের সঙ্গে কাজ করছো, ইন্ডিয়াতেও কাজ করেছো, ডিফারেন্স কিছু মনে হয়েছে কাজ করার সময়? একদমই না, একদমই না। কারণ গানটা তো কমন, তাই না? কারণ এখন যদি ধরো, যখন আমি কলকাতাও গেছি, হয়তো আমি জায়গাটা চিনি না, পরিচিত না, যখন গেলাম তারপর যখন একটা অপরিচিত জায়গা, আর কথা তো আমরা বাংলাতেই বলি, তুমিও বাংলাতেই কথা বলছো। আর যখন আমাকে স্টুডিওতে ঢুকিয়ে একটা মাইক্রোফোন আর একটা হেডফোন পরে ফেলি, তখন সব স্টুডিও আমার কাছে একই রকম লাগে, কারণ কাজটা তো একই হয়। সো গানটা আসলে স্পেশাল। বাকিরা সাবিদার কাজ করেছি, অনেকগুলো কাজ করেছি, তার মধ্যে আমাদের মেগাস্টার শাকিব খানেরও একটা গান আছে, রসিক আমার গানটা, সে আইনসা সিনেমাতে, ওটা ওয়াজ আ বিগ হিট নাম্বার। এবারে আমরা যে প্রশ্নটা রাখতে চাইছি দিদি, হতে পারে একটু কন্ট্রোভার্সিয়াল। দেখো, দুষ্টু কোকিল গানটা যখন সোশ্যাল মিডিয়ায় এলো, তখন যেহেতু খান সাহেব 2-3 দিন তার বল থেকে গানটি শেয়ার করেননি, তাই একদল বলতে শুরু করলো যে যেহেতু গানটা তুমি গেয়েছো, তাই নাকি উনি শেয়ার করলেন না, পাস্টের কিছু কথা টেনে। তো তুমি এটা নিয়ে কি বলবে? এবং পরবর্তী সময় আমরা তোমাদের একসঙ্গে ছবি দেখেছি সোশ্যাল মিডিয়ায়, তো এটা নিয়ে তোমার কি বক্তব্য থাকবে? দেখো, একটা সোশ্যাল মিডিয়া, রাইট, সোশ্যাল মিডিয়া ইজ আ প্ল্যাটফর্ম, এখানে শেয়ার করার মানে করেও মানে হতে পারে, করা যেতেই পারে বা নাও করা যেতে পারে। কিন্তু আরেকটা বড় জিনিস কিন্তু সবাই এড়িয়ে যাচ্ছে, সেটা হচ্ছে গানটার মধ্যে মেগাস্টার নিজেকেই শেয়ার করেছে। ওটাই কি অনেক বড় না? সারা জীবনের জন্য থাকবে স্টেটাসটা হয়তো, বা যে শেয়ারটা হতো তারপরে তো আরো অনেক শেয়ার আসবে, ওটা নিচের দিকে চলে যাবে। কিন্তু উনি যে নিজেকে শেয়ার করলো গানটার মধ্যে, এই গানটা তো সারা জীবন থাকবে, আমার সারা জীবন আমার ওই গানটার মধ্যে ওনার স্টেপটা থাকবে। আমার কাছে তো এইটাই বড়। এই বিষয়টা ছাড়া আমি আর বাকি বিষয় আমি সামনে আনছি না। আর সাকিব ভাইয়ের সাথে আমার পার্সোনালি এর আগে আমি দেশের বাইরে দুটো ট্যুর করেছিলাম, একবার বাহরাইন, একবার ওমান। তার ওইখানে একটু হাই হ্যালো কথাবার্তা এইটুকুই হয়েছে। আর তার গানগুলো যেগুলো আমি গেয়েছি, সেগুলো কখনো স্টুডিওতে ওনার সাথে দেখা হয়নি, খুবই ফর্মাল
কথাবার্তা। সেদিন যখন স্পেশাল স্ক্রিনিং হলো সেদিন আমরা বেশ অনেকক্ষণ কথা বলছিলাম। উনি বলছিল কোনো তোমার কেমন লাগছে, কোন সিনটা ভালো লেগেছে, এগুলো নিয়ে কথা বলছিলাম। এন্ড হি ওয়াজ ভেরি নাইস টু মি। এন্ড আমি ছবিটা দিলাম বিকজ অনেকে অনেক কথা বলতে পারে, ইউ হ্যাভ ইউর অপরচুনিটি, লাইক তোমার একটা ফোন আছে, তুমি যে কোনো একটা কথা লিখিয়ে দিতে পারো। তো অর্ধেক মানুষ যাচাই বাছাই করে বিশ্বাস করবে, অর্ধেক মানুষ হচ্ছে যাচাই বাছাই না করেই বিশ্বাস করে ফেলবে। এখন এটা তো আমাদের আসলে কিছু আমাদের হাতে নেই, আমার যতটুকু সম্ভব ততটুকু করতে পারি আর কি আমরা। এই যে তুমি সেলিব্রিটিদের নিয়ে অনেক সময় পজিটিভিটি হয়, অনেক সময় নেগেটিভিটি হয়, অনেক সময় ট্রোলিং হয়, এই নেগেটিভিটি আর ট্রোলিং এই বিষয়গুলো কখনো ফেস করেছো? না, খুব একটা হয়নি। আমি বলবো আমি ব্লেসড যারা আমার ফ্যান পেজে আছেন, যারা আমাকে মানে আমার একটা ছবি পোস্ট করলে আমি দেখেছি ধরো 100টা কমেন্ট আসলে হয়তো 2টা বা 3টা একটু এদিক ওদিকের কমেন্ট, বা সবাই কিন্তু আমাকে ভালোবেসে কমেন্ট করে। আমি আসলে সত্যি কথা, আমি খুবই লাকি। আমার যারা দর্শক শ্রোতা আছেন তারা আসলে আমাকে ভালোবাসেন। আর ট্রোলিং এটা একটা ট্রেন্ড যাচ্ছে আসলে, মানে কোনো কিছু ট্রোল না হওয়ার হলেও তারা ট্রেন্ড হিসেবে ট্রোলিং করছে, which is very bad। আমার কাছে খুব একটা ভালো লাগে না ব্যাপারটা। বিকজ আমার কাছে মনে হয় আগে যখন আমি কথা বলতাম কোনো ইন্টারভিউতে, আই ওয়াজ ভেরি কনফিডেন্ট, লাইক আমি আজকে সুন্দর করে কথা বলবো, এরকম বলবো। এই যে আমি আজকে তোমার সাথে কথা বলছি, আমার কিন্তু ব্যাক অফ মাই মাইন্ড আমার মনে হচ্ছে যে কোনো কথা স্লিপ অফ টাং না হয়ে যায়, কোনো কথা একটু এদিক ওদিক না হয়ে যায়, তাহলে এটা আবার একটু ভাইরাল হয়ে যেতে পারে, এটা নিয়ে ট্রোলিং হতে পারে। সো এই বিষয়গুলো অনেক মাথায় রাখতে হয়। তখন হয় কি কনফিডেন্স, কথা বলার যে স্বাধীনতাটা ওটা কমে গেছে কিন্তু আমাদের সবার এই ট্রোলিং এর জন্য। তুমি যদি আবার বিগত 5-7 বছর একটা ইন্টারভিউ দেখো, আমি নিজে অবাক হয়েছি। আমি এত সুন্দর কথা বলছি কিছু না ভেবে, একদম কথাগুলো পজিটিভ। যে আমাকে কোয়েশ্চেন করছে তার মাথায়ও নাই যে আচ্ছা প্রডিউসার তো বলছে যে এখান থেকে একটা ছোট্ট লাইন একটু এদিক ওদিকের কোয়েশ্চেন করা যেন ওইটা দিয়ে আমাদের ক্লিপিংটা হতে, মানে এই যে ভিউ বাড়ানোর একটা কন্টেন্ট মানে ভাইরাল করার যে টেন্ডেন্সিটা ইজ ভেরি ব্যাড আই থিঙ্ক। সো আই হোপ যে ট্রোলিং এর যে এই যে নেগেটিভ প্র্যাকটিসটা এটা আস্তে আস্তে চলে যাক, কারণ এত বেশি পজিটিভিটি ধরো যে কোনো একটা কাজ আসলে ওটার পজিটিভ ব্যাপারটা কিন্তু 80% থাকে। সো ওই 10 বা 20% যে একটা নেগেটিভিটি ছড়ানোর ট্রাই করে ওটা না অনেক বেশি হাইলাইটেড হয়ে যায়। তো তখন কি হয়, কাজের যে একটা সৌন্দর্য ওটা খুব মানে মলিন হতে থাকে আস্তে আস্তে। আমি এটা একদমই আশা করি না। আর যে কোনো শিল্পী বা যে কোনো আর্টিস্টকে নিয়ে মানে আপনার কাছে অপরচুনিটি আছে যে আপনি লিখে ফেললেন, বাট ওটা কিন্তু একটা শিল্পীর মনের মধ্যে দাগ কাটে কিন্তু, বাট এটা কিন্তু আমাদেরকে কষ্ট দেয় সত্যি। কারণ আমাদেরও ফ্যামিলি আছে, বন্ধু বান্ধব আছে, তো তারাও মানে দেখে। আলহামদুলিল্লাহ আমার এখনো পর্যন্ত এটা শিকার হতে হয়নি। মানে ওই যে যেটা বলছিলাম যে মাথায় অনেক কিছু রাখতে হয় এখন সারাক্ষণ, কি বলবো না। তোমাকে রিসেন্ট টাইমে বাংলা ছবিতে গান গাইতে কম শুনতে পাচ্ছি কেন আমরা? একদমই আমি কম গান গাইছি না। আমি তোমাকে একটু হিসাব দিই। ধরো যদি আমি গত রোজার ঈদের কথা বলি, গত রোজার ঈদে বাংলাদেশে 4টা সিনেমা রিলিজ হয়েছে। একটা হচ্ছে রাজকুমার, ওমর, দেয়ালের দেশ এবং হচ্ছে কাজল রেখা, ঠিক আছে? ওমরে আমি 2টা গান গেয়েছি। একটা গান ছিল সাবিদার করা ভাইরাল বেবি গানটার নাম, ঠিক আছে? তারপরে যদি আমি গত কোরবানি ঈদে যাই, গত কোরবানি ঈদে 3টা সিনেমা এসছে। একটা এসেছিল প্রহেলিকা, একটা এসেছিল প্রিয়তমা, একটা ছিল হচ্ছে সুরঙ্গ। তো সুরঙ্গতে ও টাকা তুই আমার কলিজার জান একটা গান ছিল, ওইটা আমি গেছি। তারপর হচ্ছে প্রহেলিকা। সুন্দর কি দিদি, আই এম এক্সট্রিমলি সরি ফর ওভারল্যাপিং, বাট এই গানটা আমার খুব ফেভারিট। আচ্ছা, তারপর প্রহেলিকাতে আমার একটা সুন্দর মিষ্টি গান আছে কিন্তু, আয় বৃষ্টি আয়, এরকম একটা গান ফার্স্টে স্টার্টিং এ গুগলি ছিল গেল। তার আগে রোজার ঈদে ছিল হচ্ছে কি একটা আমি কিন্তু প্রত্যেক মানে ধরো একটা ঈদে অথবা পূজাতে যেই ধরো 2টা-3টা সিনেমা থাকে, একটা সিনেমা 2টা কিংবা একটাতে হলেও থাকে, কিন্তু আইছি মানুষের অনেক এক্সপেকটেশন, লাইক আমি যেটা গাবো সেটাই সবচেয়ে ব্লাস্ট হবে, এই জন্য হয়তো খুঁজে পাচ্ছে না, হয়তো মনে করতে পারছে না। বিকজ মানুষজন দুষ্ট কপিয়ার সাথে কিংবা দিল্লির সাথে কম্পেয়ার করছে যে ওই লেভেলের তো হিট হচ্ছে না। তো সব গান আসলে ওই যেটা বলছিলাম যে সব মিলিয়েই হতে হয়। যেমন ধরো ভাইরাল বেবি কিন্তু আমার খুব পছন্দের গান ছিল, দর্শনা খুব সুন্দর ডান্স করেছে ওটাতে, স্যামি তো মিউজিকটা খুবই আমার পছন্দ ছিল, বাট ওইটা পছন্দ করেছে, বাট এই লেভেলটা অনেক সময় হয় না, এক্সপেকটেশনটা এখানে থাকে একটু এখানে থাকে, সো হয়নি হয়তো মিটারটা।
আর সুরঙ্গের কথাটাও, বা ধরো সুরঙ্গ হাইট মুভি, ওটাও ভালো ছিল, খারাপ ছিল না। সেই কোয়েশ্চেনটা একেবারেই ভুল যে আমি কম কম গাচ্ছি। হ্যাঁ, শাকিব ভাইয়ের মুভিতে অনেকদিন পরে গিয়েছে। তাহলে এটা তুমি একমত হবে কোথাও গিয়ে যে দর্শক শাকিব ভাইয়ের মুভিতে কনাদির গান শুনতে পছন্দ করছে? মেবি দর্শকের চাহিদা এটা। আই হোপ এখন গাবো ইনশাল্লাহ। আমার অনেকে আমাকে কোয়েশ্চেন করছে তুফান 2 তে কি আপনার গান থাকছে। অ্যাকচুয়ালি সত্যি কথা, আমি মনে প্রাণে বিলিভ করি রায়হান রাফি ইজ আ ডিরেক্টর। ওকে ধরো, ও যেটা ওর লাগবে ও ওই গানটাই ওকে দিবে। ওর যদি মনে হয় তুফান 2 তে আমার বলা লাগবে এবং আমার মতোই গান লাগবে, তাহলে আমাকে নিবে, নাহলে নিবে না। সেটা যে কোনো সিনেমার ক্ষেত্রেই হওয়া উচিত। আমরা প্রায় শেষের দিকে এসে গেছি দিদি, আমরা একটা ছোট করে র্যাপিড ফায়ার করবো, কিন্তু তার আগে তোমার কাছে একটা প্রশ্ন, সেটা হচ্ছে তুফানের এই যে হিউজ আকৃতি সাকসেস, এর পিছনে 3টে কারণ তোমার কি কি মনে হচ্ছে? তুমি কিন্তু দুষ্টু কোকিলকেও অ্যাড করতে পারো। ওকে, তাহলে যে অপরচুনিটিটা আছে আমি তো অবশ্যই কাজে লাগাবো। রায়হান রাফি, দি মেগা স্টার শাকিব খান, বলতে পারি দুষ্টু কোকিল। থ্যাংক ইউ সো মাচ। আমরা একদম শেষে এসে একটা র্যাপিড ফায়ার করবো। তোমার পছন্দের খাবার কি, বিরিয়ানি না লুচি? বিরিয়ানি। তোমার পছন্দের ড্রেস কি, সালোয়ার না শাড়ি? বোথ। বোথ। তোমার পছন্দের অভিনেতাকে বাংলাদেশের এখন সবচেয়ে যাকে ভালোবাসো, মেল এবং ফিমেল? ও, এটা কি তুমি অপশন দিবে না? না, তোমার যেটা ইচ্ছে তুমি বলো। There are so many, আমি একজনের কথা, কিন্তু এখন যেহেতু মানে একটু আগে আমি তুফান দেখে আসছি, সো আগামী কয়েকদিন তো আমি শাকিব খানকে ছাড়া কিছু ভাবতে পারছি না। অফকোর্স শাকিব খান। অ্যান্ড ফিমেল অনেকেই আছেন, অনেক অনেক ভালো, জয়া আছেন। বেশ, তোমার লাইফের সবচেয়ে আনন্দের মোমেন্ট আর সবচেয়ে সারপ্রাইজ হয়ে যাওয়া মোমেন্ট? তারপরে তুমি বলতে পারো যে দুষ্টু কোকিলটা যে ট্রেলার থেকে রাতারাতি হিট হয়ে গেল, এটা আমার জন্য খুবই সারপ্রাইজিং ছিল। এবং সাথে তুমি এটা একটা আনন্দের মুড, জীবনের সবচেয়ে বড় আনন্দের বিষয় তো তোমার প্রতি সময় ঘুরতে থাকবে, ইউ কান্ট কাউন্ট। সো এখন আপাতত দুষ্টু কোকিল নিয়ে হ্যাপি আছি। মানে আমাদেরকে তুমি এতটা সময় দিলে এবং আমরা খুব সুন্দর একটা ইন্টারভিউ সেশন রাখলাম। আমি কিন্তু আসলে জানি, মানে বুঝতেই পারি না যে আমি কোনো একটা ইন্টারভিউ দিচ্ছি, আমার মনে হচ্ছে তোমার সাথে আমি ভিডিও কলে কথা বলছি। থ্যাংক ইউ সো মাচ দিদি। আর চলে যাওয়ার আগে একটু ওটা তুমি আমার কলিজারে যাবেন প্লিজ। ওকে, গানের একটু গল্প বলে নেই। গানটা আসলে তাসরিল মাহমুদ ভাইয়ের লেখা, আর সুর সঙ্গীত করেছে আরাফাত হোসেন নিধি। নিধি এই তুফানেও কিন্তু খুব সুন্দর সুন্দর 2টা গান করেছে এবং ব্যাকগ্রাউন্ড স্কোরও তার করা। ইজ এ ভেরি ট্যালেন্টেড মিউজিশিয়ান। আর পর্দায় যিনি নেচেছেন নুসরাত ফারিয়া, শি ইজ মানে আমার ওয়ান অফ মাই বেস্ট ফ্রেন্ড। সো আমি খুবই অ্যাডমায়ার করি। সো এই গানটা যখন গাচ্ছিলাম তখন যেটা হয় যে ছোটবেলা থেকে আই ওয়ান্টেড টু বি আ ভার্সেটাইল সিঙ্গার। সো ভার্সেটাইল হলে হয় যে এক গান একই রকম যেন না শোনা যায়। তো রাফি আমাকে জাস্ট যেটা বলছিল যে এইটা হবে একদমই র একটা যাত্রার মতো জায়গায়, যেখানে খুবই মানে সস্তা টাইপের একটা যাত্রায় নাচ হচ্ছে। তো সেখানে কি হয়, সেখানে যারা গান গাবে খুব সুরেলা কণ্ঠের তো বলে না, তারা খুবই রাফ ওয়েসে গান গাইতে হবে। তো আমাকে যেটা বলছে, আপনি একটু র গায়ক। তো ওখানে তুমি দেখবে আমার গলাটা কিন্তু একটু চেঞ্জেস, অনেকে বুঝেই নাই যে আমি গাইছি। সো আমি মানে এটা প্ল্যান ছিল যে আমাকে শুনলে যেন কেউ না বুঝছে যে আমি গাইছি। সো গাই চলো। সামনে পেয়েছে ডাইনে বামে, কি চলে মন কেউ কে জানে, আর সামনে পিছে ডাইনে বামে, কি চায় এই মন কেউ কি জানে, কোথায় শান্তি সুখ যে কিসে, শুই না যা আজ নাচে কানে, না 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 সব দেবে বইরা পারবি না পটাইতে, হাসি পায় পায় হাসি তোদের মিঠা কথাতে, চলো না সবে যে চলো না বাহানা, করি না আজাইরা প্রেম আর করি না, ও টাকা তুই আমার কলিজার জান, ও টাকা তুই আমার কলিজার জান, টাকা 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 রে টাকা। অসাধারণ অসাধারণ। আর একটা লাস্ট রিকোয়েস্ট, আর একটাও রিকোয়েস্ট করবো না, এটা ছোট্ট এক্সপিরিয়েন্স শেয়ার করি। আগের বছর শাকিব ভাইয়া আসামে এসেছিলেন প্রোগ্রাম করতে। তো সেখানে দুটো গান প্রোগ্রামে এত চালিয়েছে আমার ইনস্ট্যান্ট মুখস্থ হয়ে গেছে। একটা হচ্ছে দিল দিল, একটা হচ্ছে গড ইজ ওয়ান, লাইফ ইজ ওয়ান, এই দুটো গান। তো যখন তোমাকে পেয়েছি ফর দ্য ফার্স্ট টাইম, দিল দিলটা একটু শুনে আমরা
আজকের মতো তোমাকে ছেড়ে দেবো। Deal is a very special song. So because এটা আমার মানে যদি বলি 100 মিলিয়ন ক্রস করা গানের মধ্যে this one is the first one. So অবশ্যই এটা অনেক, আর এখনো পর্যন্ত যখন এই দিদির মিউজিকটা আসে তুমি মাঝে মাঝে দেখবে ইউটিউবে আমাদের কিছু কনসার্টের ভিডিও আছে আমার এবং ইমরানের, দেখবো যে পাগল হয়ে যায় মানুষ। সো এই গানটা লেখা হচ্ছে আমাদের বাংলাদেশের খুবই গুণী একজন গীতিকার কবির বকুল, যিনি 6 টাইম ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার, এবং আরেকজন ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার মিউজিক ডিরেক্টর শওকত আলী ইমন, তার মিউজিক করা, আর ইমরান আর আমি গেয়েছি। আমি তো হয়েছি সারা ভালোবাসায় বেশি হারা, বুঝি না কিছু তুই ছাড়া, দিয়েছি তোকে দিল দিল দিল, তোকে ছাড়া বাঁচা মুশকিল, দিয়েছি তোকে দিল দিল দিল, তোকে ছাড়া বাঁচা মুশকিল। থ্যাংক ইউ সো মাচ দিদি, ভীষণ ভালো থেকো, এন্ড আমরা আশা রাখবো তোমাকে আবার খুব তাড়াতাড়ি তোমার এত সুন্দর একটা গান শুনতে পাবো তোমার মিষ্টি গলায়, এবং ইন ফিউচারে তোমার ব্যস্ততার মধ্যে তুমি আমাদেরকে সময় দেবে, আমরা আবার তোমার সঙ্গে ইন্টারভিউ করতে পারবো। ইনশাল্লাহ ইনশাল্লাহ, অবশ্যই। তোমার আমার ভীষণ ভালো লাগলো কৌশলী তোমার সাথে কথা বলে, অ্যান্ড মনের মধ্যে আশা জাগলো তোমার কথা শুনে যে এর মধ্যেই যেন আরেকটা ভালো কাজ নিয়ে যেন তুমি আবার আমাকে ভিডিও কলে আরেকটা ইন্টারভিউ করতে পারো, সেই দোয়াটাই করো, সবার কাছে সেই দোয়াই চাই যেন আবার অনেক ভালো গান নিয়ে আমাদের সামনে আসতে পারি। থ্যাংক ইউ সো মাচ দিদি, লাভ ইউ।